इंडिया मार्केट इनभेस्ट माइंडसेटे आपनादेर स्वागत। जा চ্যানেল नतून एसेছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার আজকের দিনে ইন্ডিয়ান মার্কেট বা নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে, দেখুন নিফটি ফিফটি আজকের দিনে এখনও পর্যন্ত 0.31% একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে নিফটি ফিফটিকে দেখলে দেখা যায় 25,000-এর ওপরে কিন্তু ট্রেড করছে এখনও পর্যন্ত। তো এটা একটা পজিটিভ সাইন বলা যেতে পারে যে 25,000-এর ওপরে ট্রেড করছে। তো আজকের দিনে নিফটি বা ভারতের মার্কেট ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? স্যার ভালো মুভমেন্ট বলতে বাস পজিটিভ মুভমেন্ট বলতে পারেন, তার পিছনে মেন কারণ হচ্ছে ব্যাঙ্ক নিফটি। তো ব্যাঙ্ক নিফটিকে দেখলে দেখা যাবে, দেখুন 1%-এর ওপরে ট্রেড করছে। তো ব্যাঙ্ক নিফটি এতটা ভালো ট্রেড করছে কেন? স্যাটারডেতে এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট ডিক্লেয়ার করেছে, রেজাল্ট ঠিকঠাক আছে, তার সাথে কোম্পানি বোনাস এবং স্পেশাল ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। তো বোনাস ফার্স্ট টাইম দিতে চলেছে এইচডিএফসি ব্যাংক। তো এই জন্য এইচডিএফসি ব্যাংককে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে এইচডিএফসি ব্যাংক 2%-এর উপরে একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এইচডিএফসি ব্যাংকের ওয়েটেজ নিফটি ফিফটিতে কত 13%। ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংকের ঠিক নিচে আইসিআইসিআই ব্যাংক। তো আইসিআইসিআই ব্যাংককে দেখলে দেখা যাবে আজকের দিনে 2.5% মতন একটা ভালো মুভমেন্ট দেখা যায়। দেখানোর পিছনে কারণ কি? কারণ এই ব্যাংকটাও কিন্তু স্যাটারডেতে তার Q1-এর রেজাল্ট ডিক্লেয়ার করেছে। রেজাল্ট যথেষ্ট ভালো ছিল। এখনও পর্যন্ত যতগুলো ব্যাংক তার রেজাল্ট ডিক্লেয়ার করেছে না, আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট সবচেয়ে বেস্ট ছিল। তো এই কারণে আইসিআইসিআই ব্যাংক কিন্তু আজকের দিনে 2.5%-এর কাছাকাছি ভালো মুভমেন্ট দেখাচ্ছে। এই আইসিআইসিআই ব্যাংকের ওয়েটেজ নিফটি ফিফটিতে কত 9%। তো এই দুটো ব্যাংকের জন্যেই বলতে পারেন যে ব্যাংক নিফটি 1%-এর ওপরে ভালো ট্রেড করছে এবং আমাদের নিফটি আজকের দিনে পজিটিভ ট্রেড করছে 0.30%। স্যার রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে দেখলে দেখাবে, রিলায়েন্স ইন্ডাস্ট্রি আজকের দিনে 3.5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটার রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার করেছিল ফ্রাইডেতে এবং কোম্পানিটা যথেষ্ট ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে Q1-এ, যেখানে জিওতে বলুন বা ডিজিটাল সার্ভিসে বলুন, তার পাশাপাশি রিটেল সেগমেন্টে বলুন, যথেষ্ট ভালো গ্রোথ কিন্তু লক্ষ্য করা গেছে এবং রেজাল্ট ইয়ার অন ইয়ার বেসিস, কোয়ার্টার বেসিস যথেষ্ট ভালো করেছিল। তাও কোম্পানিটার মধ্যে এরকম একটা গিরাবাট কেন দেখা যাচ্ছে, যেখানে এই কোম্পানিটার নিফটি ফিফটিতে ওয়েটেজ কত আছে 8.5%-এর ওপরে। তো স্বাভাবিকভাবে যদি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ঠিকঠাক থাকতো তাহলে কিন্তু নিফটি আরও ভালো মুভমেন্ট দেখাতো। বলতে পারেন নিফটি আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে মেন বাধা হয়ে দাঁড়িয়েছে কে? রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, যেখানে আজকের দিনে 3.5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এরকমটা পড়ার পিছনে কারণ কি? এরকমটা ডাউন সাইড মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে রাশিয়ান অয়েলের ওপর স্যাংশন এবং তার পাশাপাশি বলতে পারেন যে রিফাইনারি প্রোডাক্ট যারা তৈরি করে ইউরোপের বাজারে বিক্রি করে রাশিয়ান অয়েল থেকে, তো সেই সব প্রোডাক্টের ওপরও স্যাংশন। তো রাশিয়ান অয়েলের ওপরে যে স্যাংশন লাগিয়েছে সেটা তো একটা আছেই, যেখানে আমাদেরই সুবিধা হবে। কেন? কারণ যে প্রাইস ক্যাপ লাগানো হয়েছে না, আগে ছিল কত, আগে সম্ভবত 60 ছিল, 60, সেখান থেকে 15% আরও কমের কথা বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আরও কমে তেল পাওয়া যাবে, মানে 60 ছিল প্রাইস ক্যাপ আগের। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার রিলায়েন্স ইন্ডাস্ট্রি তো ভালো হওয়ার কথা ছিল, কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রি কী করে, রাশিয়ান অয়েল পারচেস করে এবং সেটাকে রিফাইন করার পরে ক্রুড অয়েল থেকে বিভিন্ন যে পেট্রোল ডিজেল বলুন, রিফাইন করার পরে যেসব প্রোডাক্টগুলো বলুন, সেই প্রোডাক্টগুলোকে কী করে ইউএসএ সাপ্লাই করে। তো ইউরোপ ইউনিয়ন জানিয়ে দিয়েছে যে রাশিয়ান অয়েল থেকে রিফাইনারি প্রোডাক্টও তারা কিন্তু নেবে না, অর্থাৎ তারা বর্জন করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রির বিজনেসে কিন্তু অনেকটা এফেক্ট পড়তে পারে যদি এটা কার্যকরী হয়। তো এই কারণে ভালো রেজাল্ট করার সত্ত্বেও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আজকের দিনে দেখলে দেখা যাবে 3.5% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিন্তু নিফটি ফিফটিকে নিচে নামাচ্ছে। দেখুন আলোচনা করতে করতেই নিফটি ফিফটি কিন্তু ফ্ল্যাটে চলে এসছে। স্যার আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট আলোচনা করেছি, যথেষ্ট ভালো করেছে। তো এখন ব্রোকিং হাউসগুলো কি বলছে চলুন সেটা একটু দেখে নিই। সিএলএসএ দিগ্গজ গ্লোবাল ব্রোকিং হাউস, তারা আইসিআইসিআই ব্যাংককে নিয়ে আউট পারফর্মের রেটিং দিচ্ছে এবং টার্গেট কি দিচ্ছে 1700। কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে কে? সিএলএসএ। নমুরা আরেকটা দিগ্গজ গ্লোবাল ব্রোকিং হাউস, তারাও মেনটেন রেখেছে কি বাই কল বা বাই রেটিং, কাকে নিয়ে? আইসিআইসিআই ব্যাংককে নিয়ে, এবং টার্গেট কি দিচ্ছে 1740। কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। গোল্ডম্যান স্যাক
তারা নিউট্রাল রেটিং দিচ্ছে এবং আইসিআইসিআই ব্যাঙ্কে নিয়ে টার্গেট কি দিচ্ছে 1660। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু গোল্ডম্যান স্যাকো তারাও বলছে যে কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাতে পারে। নুভামা আইসিআইসিআই ব্যাঙ্কে নিয়ে বাই রেটিং দিচ্ছে এবং তারাও কিন্তু টার্গেট দিচ্ছে কত ফ্রম 1630 থেকে 1670, অর্থাৎ আগে টার্গেট দিচ্ছিল 1630, সেখান থেকে কিন্তু 1670-এর কথা বলছে। তো প্রতি কটা ব্রোকিং হাউস প্রায় বুলিশ আইসিআইসিআই ব্যাঙ্ককে নিয়ে। তার পাশাপাশি স্যার এইচডিএফসি ব্যাঙ্কের রেজাল্ট মোটামুটি ঠিকঠাক আছে, তার সাথে বোনাস এবং স্পেশাল ডিভিডেন্ড দিয়েছে কোম্পানিটা। তো নুভামা এইচডিএফসি ব্যাঙ্ককে বাই কল দিচ্ছে। স্যার টার্গেট কী দিচ্ছে? টার্গেট দেখুন, আগে দিয়েছিল 2195, সেখান থেকে 2270। তো তারা কিন্তু টার্গেট বাড়িয়েছে। কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে কে? গ্লোবাল ব্রোকিং হাউস নুভামা। কাকে নিয়ে? এইচডিএফসি ব্যাঙ্ককে নিয়ে। স্যার তার পাশাপাশি সিএলএসএও কিন্তু আউট পারফর্মের রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত? আগে টার্গেট দিয়েছিল 2200, সেখান থেকে 2300 টার্গেট দিচ্ছে। কাকে নিয়ে? অবভিয়াসলি এইচডিএফসি ব্যাঙ্ককে নিয়ে। দেখুন, অ্যাকর্ডিং টু মতিলাল ওসওয়াল, তারাও কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কে নিয়ে বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত? 2300। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে ডোমেস্টিক দিগ্গজ ব্রোকিং হাউস মতিলাল ওসওয়াল। জেফ্রিসও এইচডিএফসি ব্যাঙ্কে নিয়ে বুলিশ এবং টার্গেট দিচ্ছে 2400। আগে টার্গেট দিয়েছিল কত? 2340। এবং গোল্ডম্যান স্যাকো তারা কিন্তু টার্গেট দিচ্ছে কত? 2327। তো স্যার এই ক্ষেত্রে ডিসক্লেমার দিয়ে রাখবো, কোম্পানি ভালো, কোম্পানি বিজনেস ভালো করছে, ব্রোকিং হাউসগুলো এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ, কোম্পানিগুলো রেজাল্টও ভালো করেছে, তাই বলে এটাকে কেউ প্লিজ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। ব্রোকিং হাউসগুলো তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে বলছে। তো এই জায়গায় নিজে বাই করায় কিন্তু ভালো মতো নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন। হয়তো এই ভিডিওটা আপনাকে কিছুটা হেল্প করবে, তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। সোনা কমস্টার বা সোনা বিএলডাব্লিউ, এই কোম্পানিটা অটো সেক্টরের কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু অটো এনসিলারি পার্টস তৈরি করে। তা আজকের দিনেও দেখলে দেখা যাবে কোম্পানিটা 1.5%-এর উপরে একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। লাস্ট 5 দিনে যদি দেখেন, দেখলে দেখা যাবে কোম্পানিটা 7.5% মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট ফ্রাইডেতে যদি দেখি, কোম্পানিটা ব্যাপক একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কারণ দেখলে দেখা যাবে সোনা কমস্টার এই কোম্পানিটা 100 কোটির একটা ডিল করেছে। কার সাথে? ইলেকট্রিক কার মেকার, চাইনিজ ইলেকট্রিক কার মেকার বিওআইডির সাথে, যেখানে এই কোম্পানিটা কিন্তু অটো পার্টস প্রোভাইড করবে। কাকে? বিওআইডিকে। তো এই কোম্পানিটা চায়নাতেই কিন্তু তার প্ল্যান্ট সেট আপ করতে চলেছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে অটো কম্পোনেন্ট তৈরি করে কে? সোনা কমস্টার বা সোনা বিএলডাব্লিউ। তো এই কোম্পানিটা অ্যানাউন্সমেন্ট করেছে সানডেতে। কি অ্যানাউন্সমেন্ট করেছে? তারা জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে চলেছে চায়নার মধ্যে। কার সাথে? জিনেইট মেশিনারি টু ফোরে ইনটু দ্য চাইনিজ ইলেকট্রিক ভেহিকেল মার্কেট, যেখানে $12 মিলিয়ন ইনভেস্টমেন্ট করতে চলেছে, যেটা আমাদের রুপিতে দেখলে দেখা যাবে 100 করোড়। স্যার যেখানে কোম্পানির বিজনেস বাড়তে চলেছে, তো এই কারণে কোম্পানিটা কিন্তু আজকের দিনেও ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো এটাকে কেউ প্লিজ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।